পরের সারাটা দিন কেটেছিল ছেলে বৌমার প্রতীক্ষায়। বাড়িতে আগুন জ্বলেনি, সেদিন রান্নার কোনো সিস্টেমই রাখা হয়নি। একবার সুমতি এসে জিজ্ঞেস করেছিল, কর্তামশাই আজকে কি রান্না? রান্নার কথাটা উচ্চারণের সাথে সাথেই বলেছি, আজকে কোনো রকম কিছু মুখে দিতে পারবো না। হ্যাঁ, মাঝে মাঝে চা বিস্কুট দিতে পারো। ছেলে বৌমা আসলে তাদের থেকে বুঝে নিও রাতে ওদের খাওয়ার ইচ্ছা গুলো। সারাদিন ডাইনিং এ বসে কাটিয়ে দিয়েছিলাম। কয়েকটা ফোন এসেছিল, সবগুলোই লাবণ্যর মৃত্যুর সংবাদ জানার পরে সান্ত্বনামূলক বার্তা ছিল বেশিরভাগ। কেবলমাত্র দু একটি কথা বলে কেটে দিয়েছি। কিছুই ভালো লাগছিল না। পুরো বাড়িটার সাথে মনটা যেন খালি হয়ে গেছিল। সন্ধ্যে 7টার দিকে সুজয়ের ফোন আসে, বাবা আমরা দমদম এয়ারপোর্টে পৌঁছে গেছি, কোথায় যাব? অবাক হয়ে বললাম, কোথায় যাবি মানে? সোজা বৌমাকে নিয়ে বাড়িতে চলে আসবি। আর কোনো কথা না বলে ফোনের লাইনটা কেটে দিয়েছিলাম। মনে মনে ভেবেছিলাম যে তোদের এ বাড়িতে আসার জন্য পথ আগলে রেখেছিল, সে যখন নেই তখন তোদের জন্য এই বাড়ির দ্বার সর্বদা উন্মোচন থাকবে। এতে ভাবার কি আছে? সুমতি জানতো যে সুজয় বৌমাকে নিয়ে এই বাড়িতেই আসছে, তাই উপরের সুজয়ের ঘরটাকে ঠিক করতে বলেছিলাম সকাল থেকেই। মোটামুটি থাকার মতো ব্যবস্থা করে দিয়েছিল। রাত্রি 8:30টার পরে দুজনেই এসে পৌঁছায় বাড়িতে। ছেলে বৌমার মুখটা অসম্ভব গম্ভীর ছিল। আমাকে দেখে ছেলে দৌড়ে এসে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে বলে, বাবার সব ভুল বোধ হয় আমার। আমার দুঃখে মাকে অকালে চলে যেতে হলো। আমি নিজেকে ক্ষমা করতে পারবো না কোনোদিনও। পিঠে থাপকে সান্ত্বনা দিতে দিতে বললাম, তোর কোনো ভুল নেই বাবা, তোর মায়ের অযথা জেদের কারণে এমনটা হয়েছে। তাছাড়া নিয়তি বলে একটা জিনিস আছে, সেটাকে মেনে নিতে হবে, না হলে তোর মা এমন কেন হয়ে উঠবে? পাশে দাঁড়িয়ে বৌমা অ্যামেলিয়া বলে, আমরা খুবই দুঃখিত ড্যাড, আমাদের ম্যারেজটা মেনে নিতে পারেননি মাদার ইন ল, কিন্তু আমরা এতটা তো চিন্তা করে দেখিনি ভবিষ্যতে কি হবে। দুজনেই দুজনকে পছন্দ করতাম, তাই আমাদের ভিতরের সম্পর্কটা হয়ে গেছিল। বাধা দিয়ে বললাম, যা হবার ছিল তা হয়ে গেছে, এই নিয়ে অনুশোচনা করে লাভ নেই। আগে কি করতে হবে সেটাই এখন চিন্তার বিষয়। তোমরা এখন বিশ্রাম করো, কালকে সকালে এই নার্সিং হোমে যাব, সেখান থেকে যা কিছু ব্যবস্থা করার নিয়ম মেনে সেই সবই হবে। অনেক দূর জার্নি করে এসেছো, এখন তোমাদের বিশ্রামের প্রয়োজন। আজকের দিনটা বিশ্রাম করে কাটাও। পরের দিন সকাল সকাল সমস্ত ব্যবস্থা করে নার্সিং হোমে পৌঁছে গেছিলাম। সাথে যেমন কয়েকজন বন্ধু ছিল, তেমনি লাবণ্য বাপের বাড়ি পরিবারকে খবর দেওয়া হয়েছিল। কিন্তু তার বাবা মা দীর্ঘদিন হলো গত হয়েছিলেন। একমাত্র ভাই, সেও দেশে থাকে না। কেবলমাত্র লাবণ্যর এক মাসই, সে ভোরবেলা এসে পৌঁছেছিল। ওনারও অনেক বয়স হয়েছে, তবুও পরিবারের মেয়ের অন্তিম সময় তাকে দেখার জন্য দৌড়ে এসেছিলেন। হাসপাতাল থেকে লাবণ্যর পার্থিব শরীর নিয়ে রওনা দিয়েছিলাম পবিত্র শ্মশান ঘাটের উদ্দেশ্যে। মায়ের অন্তিম সংস্কারের সমস্ত ক্রিয়াকর্ম একমাত্র সন্তান নিজের হাতে করে গেছিল। ঘন্টা তিনেকের ভিতরে সবকিছু শেষ হয়ে গেছিল। বাড়ি ফিরে রাতে সুজয়ের সাথে অ্যামেলিয়া এসে বলেছে, বাবা মায়ের শ্রাদ্ধ অনুষ্ঠান এবং অন্তিম ক্রিয়াকর্ম সম্বন্ধে কেমন ব্যবস্থা নেওয়া হবে। তুমি যেমনটা বলবে তেমনটাই হবে। খানিকক্ষণ সকলের দিকে তাকিয়েছিলাম। সামনে এসে তখন বসেছিল সুমতি, ঝুমা এবং রবিও। সকলের দিকে তাকিয়ে বললাম, আমি সেই মানুষদের ভিতরে পড়ি না যারা ধুমধাম করে শ্রাদ্ধ অনুষ্ঠান করেন, তবে হিন্দু সংস্কার অনুযায়ী শ্রাদ্ধ অনুষ্ঠান পালন করতে হয়, সেটাই আমার দ্বিমত নেই। আমি দেখছি কোনো একটি আশ্রমে যদি এই অন্তিম অনুষ্ঠানে ক্রিয়াকর্ম সম্পন্ন করা যায় এবং কিছু কাঙালি ভোজনের দ্বারা সম্পন্ন হয়, তাতে হয়তো তোর মায়ের আত্মার কিছুটা হলেও শান্তি হতে পারে। মায়ের উদ্দেশ্যে অসহ্য ব্রত পালন করেছিল ছেলে বৌমা দুজনেই। আমাদের আত্মীয় স্বজন বলতে তেমন কেউ ছিল না। কয়েকজন বন্ধু স্থানীয়দের নিয়ে গৌরীয় মঠে শ্রাদ্ধ অনুষ্ঠান সম্পন্ন হয়েছিল। তারপরে কয়েকটা দিন ছেলে বৌমার ছিল আমার কাছেই। একদিন সন্ধ্যায় বৌমার সাথে ছেলে বসে থাকার সময় বলে, বাবা তোমার আর একটা বছর তো আছে চাকরি, তারপরে কি করবে চিন্তা করেছো কিছু? উত্তর দিয়েছিলাম, কি আর করব, এই বাড়ি পাহারা দিয়ে বসে থাকা ছাড়া আমার তো আর কিছু উপায় নেই। তাছাড়া সুমতি আছে, ঝুমার দায়িত্ব আছে, ওরা তো আমার সন্তান সম। যতদিন আছি ওদের আগলে রাখবো, আর কি করব বল। বৌমা অ্যামেলিয়া ততক্ষণে বলে ওঠে, ড্যাড আপনার রিটায়ারমেন্টের পরে আমাদের সাথে চলুন, ওখানে আপনার ভালো লাগবে। সাথে সাথে সুজয় বলেছে, হ্যাঁ বাবা, তুমি একা হয়ে যাবে, কেমন করে থাকবে বাকি জীবনটা? মৃদু হেসে উত্তর দিয়েছিলাম, না রে বাবা, এই বাড়িতে তোর মায়ের স্মৃতি চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। যেখানে স্পর্শ করব সেখানে তোর মায়ের হাতের স্পর্শ পাবো, তাই এখান থেকে আমি কোথাও যাব না। হ্যাঁ, তোরা পারলে মাঝে মাঝে আসিস, তাহলে মনটা ভালো থাকবে। ঝুমাটার ভবিষ্যৎ দেখতে হবে। সুমতি আছে, রবি আছে, তারাও তো আমাদের নিজের। ঠিক ওরা আমার সাথে চলতে পারবে।
সুজয়ের সাথে বৌমা অ্যামেলিয়া ফিরে গেছিল তাদের কর্মস্থানের উদ্দেশ্যে। আমি অফিস আর বাড়ি বাকি সময়টা ক্লাব বন্ধু নিয়ে থাকতে শুরু করেছিলাম। তারপরে একটা সময় আমার কর্মসেবার নিবৃত্তি হয়ে বাড়িতেই সম্পূর্ণ অস্তিত্বটাকে সমর্পিত করেছিলাম। প্রথম প্রথম ছেলে বৌমা ফোনের মাধ্যমে যোগাযোগ করেছিল, কিন্তু যতই দিন চলে গেছিল ততই ওদের যোগাযোগ কমতে শুরু করে। তারপরে বছর দুই পরে একেবারেই সমাপ্ত হয়ে যায়। তাদের মনেও পড়ে কিনা জানি না, পিতা সম্পর্কের কেউ একজন এখনো আছে, জীবিত রয়েছে এই পৃথিবীতে। আরো কয়েক বছর পরে ঝুমার গ্রাজুয়েশন সমাপ্ত হতে বিএড ট্রেনিং এর পরে কেন্দ্রীয় বিদ্যালয়ে চাকরি পেয়ে যায়। প্রথমে পোস্টিং হয় ঝাড়খণ্ডের গিরিতে। প্রথম প্রথম কিছুটা অস্বস্তি ছিল, একা থাকতে হবে ভিন রাজ্যে, তবে মাস ছয়েক পরে মানিয়ে নিয়েছিল সবকিছু। প্রথম প্রথম বিশ্ববিদ্যালয়ের হস্টেলে থেকেছিল, তারপর নিজের জন্য একটা ঘর ভাড়া নিয়ে সেখানেই থাকতে শুরু করে। ছুটিগুলোতে প্রায় দৌড়ে আসতো, বেশি সময় নয়তো কলকাতা থেকে ঘন্টা পাঁচেকের রাস্তা। রবিকে বলেছিলাম আমাদের আউট হাউসে এসে থাকতে, বস্তির ঘর ছেড়ে দিতে। এক কথায় রাজি হয়ে গেছিল। বস্তির ঘর ভাড়ার টাকাও বেঁচে গেছিল ওদের। বাইরেটা দেখাশোনার কাজ রবি করে দিত, আর ঘরের ভিতরে সুমতি সামলে নিত। নিচের ঘরটা ভাড়া দিতে শুরু করেছিলাম, বাড়িটা খালি খালি লাগাতে। উপরটা খালি থাকাতে মাঝে মাঝে অসহ্য লাগতো, তাই মাঝে মাঝেই প্রাপ্তবয়স্কদের সাথে ভ্রমণে যেতে শুরু করেছিলাম। এর মধ্যেই একদিন বাড়ির দালাল দুলাল সেদিন মেয়েটাকে নিয়ে আসে নিচের ঘরটা ভাড়ার জন্য। পারমিতার নামের মেয়েটি দিন 15 পরে একদিন নিজের জিনিসপত্র রাখার পর আমায় বলে, কাকু আমি এতদিন হস্টেলে থেকেছিলাম, তাই তেমন কিছু নেই, সেগুলো নিতে হবে। আসল সমস্যাটা হলো এই এরিয়াটায় আমার তেমন পরিচিতি নেই। যদি কিছু মনে না করেন তাহলে আমাকে একটা সাহায্য করতে পারবেন? জিজ্ঞাসা করলাম কি নেওয়ার আছে তোমার? ততক্ষণে সলজ্জ হেসে বলে, আসলে আমার কিছুই নেই, কেবল ড্রেস এবং প্রসাধনের কিছু জিনিস ছাড়া। আমাকে খাট, বিছানা, গ্যাস, একটা আলমারি, একটা ছোট ফ্রিজ, আরো কিছু যেমন বাড়িতে থাকে তেমন ধরনের জিনিসপত্র। পাশেই সুমতি দাঁড়িয়ে শুনছিল সবকিছু। মুচকি হেসে বলে, ও বুঝতে পারছি, একা হলেও তো একটা সংসার, তাই কিছু জিনিসপত্র তো প্রয়োজন, সেটা একার সংসার হোক না কেন। আমিও হেসে উঠে বলেছি, হ্যাঁ আপত্তি নেই, আমার এখন সময়ই সময়। যেদিন যেতে পারবে আগে থেকে জানিয়ে দিও, সাথে গিয়ে তোমার যা যা ইচ্ছা হয় নিয়ে নেবে। এর কয়েকদিন পরেই ফোন করে জানায়, আজকে আমি যাচ্ছি, আপনার তো কোনো অসুবিধা নেই? বলেছি, না আসতে পারো, তোমার প্রয়োজনীয় দ্রব্য ক্রয় করতে সাহায্য করব। সেদিন একটু বেলার দিকে এসেছিল পারমিতা, এসেই বলে, চলুন কাকু, আজ আমি সারাদিন ফ্রি আছি। সুমতির হাতে এক কাপ চায়ের পরে বেরিয়েছিলাম মেয়েটিকে নিয়ে সামনের বড় বাজারে। সেখান থেকে ঘর গোছানোর অনেক জিনিসপত্র নেই, যেমন খাট, গদি, বিছানা থেকে সমস্ত আনুষঙ্গিক। তার মধ্যে যেমন ছিল আলমারি, ফ্রিজ ইত্যাদি নিয়ে যখন বাড়ি ফিরি তখন বেলা 2টো বেজে গেছে। সেদিন মেয়েটিকে জোর করে দুপুরের খাবার খাইয়েছিল সুমতি। প্রথমে সলজ্জ ভঙ্গিমায় বারণ করলেও মেয়েটির কোনো কথাই শোনেনি সুমতি। এক প্রকার জোর করে বসিয়ে দিয়েছিল খাবার টেবিলে। দুপুরে আমি বিশ্রামে যাওয়ার পরে সুমতির সাথে কিছুটা ঘর গোছাতে পেরেছিল। এরপরে 2টো দিন যেতে না যেতেই পারমিতা এসে গেছিল আমাদের নিচের ভাড়াটে হয়ে। পারমিতার ঘটনা লেখার সাথে আমার পরিবারের কোনো সম্পর্ক না থাকলেও পরবর্তীকালে এমন একটা সম্পর্ক তৈরি হয়ে গেছিল যেটা আমার বার্ধক্য বয়সে এসে ভবিষ্যতের পথে অনাকাঙ্ক্ষিতভাবে জড়িয়ে গেছিল। তাই পারমিতার কথা উল্লেখ করতেই হচ্ছে এই ঘটনার মাধ্যমে। আমাদের নিচের তলার ঘরগুলোতে এর পূর্বে অনেকেই থেকে গেছেন, কিন্তু তাদের মধ্যে থেকে সম্পূর্ণ আলাদা চরিত্র ছিল এই নার্সিং করা মেয়েটি। তাকে নিয়ে না লিখলে সংসার পরিক্রমা সম্পূর্ণ হয় না। পারমিতা থাকতে শুরু করেছিল আমাদের ভাড়াটে হয়ে। বেশিরভাগ সময় নাইট ডিউটি দিতেই পছন্দ করত। নাইট ডিউটি থেকে ফিরে কোনো রকমে নিজের জন্য একটু খাবার বানিয়ে বাকি সময়টা ঘুমাতে পারলেই বেঁচে যেত। তবে সময় পেলেই উপরে এসে আমাদের সাথে গল্পে মেতে উঠত। এমন ভাবে কয়েকটা মাস পেরিয়ে যেতেই মনে হয়েছিল ও যেন আমাদের পরিবারের একজন সদস্য হয়ে উঠেছে। সুমতির সাথে যেমন একটা আলাদা মিষ্টি সম্পর্ক গড়ে উঠেছিল, তেমনি বাড়িতে ঝুমা আসলে তার সাথে একটা বন্ধুত্বের পরিবেশ তৈরি করেছিল মেয়েটি। একদিন তার থেকে জানতে পারলাম তাদের পরিবারের ঘটনাক্রম। ছুটিতে বাড়িতে যেত না অসম্ভব ক্ষোভ আর যন্ত্রণার কারণে। মা বাবার চারিত্রিক দোষের কারণে আত্মহননের পথ বেছে নিয়েছিল কয়েক বছর পূর্বে। মায়ের মৃত্যুর 1 মাসের মধ্যেই বাবা মায়ের অপূর্ণ স্থানে আরেকজন মধ্যবয়সী মহিলাকে বসিয়েছিলেন, যেটা ভাই বোন কেউ ভালো নজরে নিতে পারেনি। যেদিন শুনেছিল বাবা বিয়ে করে একজন মধ্যবয়সী মহিলাকে বাড়িতে আনতে চলেছে, সেদিন থেকে পিতার ভিটে পরিত্যাগ করে দুজনেই। পারমিতা জানতো মায়ের মৃত্যুর কারণগুলো। পিতা দীর্ঘদিন থেকেই পরকীয়া লিপ্ত ছিলেন, তার জন্য মায়ের এমন আত্মহরণের রাস্তা বেছে নেওয়া। পারমিতার মুখ থেকে এমন অনেক কিছু শুনতে পেরেছি যেগুলো আমাদের সমাজে শান্তিপ্রিয় পরিবারগুলোতে ঘুণের মতো একটু একটু করে ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছে। তার জ্বলন্ত উদাহরণ পারমিতার পরিবার। মেয়েটির মুখ থেকে যতই শুনেছি ততই অবাক হয়েছি। ওর নিজের পরিবার কেমন করে পাহাড়ের ভীষণ খাইয়ের দিকে ধসের মতো হুড়মুড়িয়ে ভেঙে পড়েছে।
মেয়েটির প্রতি সমবেদনায় মনটা ভারাক্রান্ত হয়ে উঠলে বলেছি, সংসার এমন একটি জায়গা যার মধ্যে সামান্যটুকু বিশ্বাসের অবমাননা হলেই ধস নামার আশঙ্কা রয়েছে। আমার নিজের সুখের সংসারে সামান্য একটু ভুল বোঝাবুঝিতে যেমন একটা বিরাট ধসের মুখে পড়তে হয়েছে, তেমনি প্রতিটি মানুষের ক্ষেত্রে, সেটা পিতা হোক কিংবা মা, তাদের অনিয়মিত জীবন ধারায় যদি উশৃঙ্খলতার সৃষ্টি হয় তাহলে সন্তানের উপরে বিরাট একটা প্রভাব পড়বেই, তার কারণে সংসার ভেঙে যেতে বসবেই। নিজের ডিউটির পরে প্রায় উপরে এসে আমাদের সাথে বসে বলতো, জানেন কাকু, আমার যখন মোটে 13 বছর বয়স তখন থেকে শুনে এসেছি বাবা মায়ের দাম্পত্য জীবনের কলহ। তখন ছোট ছিলাম, তাই তাই বুঝতে পারতাম না। যতই বয়স বেড়েছে পরিষ্কার হয়ে গেছিল দুজনের সম্পর্কে জটিলতাগুলো। আমার থেকে 5 বছরের ছোট ভাই অমিত অত্যন্ত শান্ত প্রকৃতি, তার সাথে মেধাবী থাকায় তার পুরো দায়িত্ব পালনের সিদ্ধান্ত তখন থেকে নিয়েছিলাম। মায়ের মৃত্যুর পরে আমরা দুজনে ওই বাড়ি ছেড়েছিলাম। পাশেই কাকা কাকিমার বাড়িতে আমাদের আশ্রয় নিতে হলেও বেশি দিন থাকতে পারিনি। আমি চাকরি জয়েন করতে হস্টেলে চলে যাই। ভাইকে জেলা স্কুলের হস্টেলে রেখে পড়াশোনার সমস্ত ব্যবস্থা নিজের উপরে নিয়ে নিই। বাবা কয়েকবার বলেছে, তোরা বাড়ি ফিরে আয়, তোদের সব খরচ আমি বহন করতে প্রস্তুত। কিন্তু অন্তর থেকে মেনে নিতে পারিনি দুজনেই। মায়ের সাথে যে অন্যায় হয়েছে সেখানেই সে পিতাকে কেমন ভাবে মেনে নিতে পারতাম। ভাই গত বছর থেকে মহারাষ্ট্রের পুনে শহরে পড়াশোনা করছে, সাথে একটা শপিং মলে পার্ট টাইম জব করছে। আমার স্যালারি থেকে বেশিরভাগটাই পাঠিয়ে দিই যাতে ওর আগামী ভবিষ্যৎটা সুরক্ষিত হয়। মনটা বিষণ্ণ হয়ে উঠেছিল মেয়েটির মুখ থেকে কথাগুলো শুনতে শুনতে। শেষে বলেছি, তুই আমার এখানেই থাক যতদিন ইচ্ছা, তবে তোদের ভাই বোনের কোনো রকমের সাহায্যের প্রয়োজন পড়লে আওয়াজ দিতে ভুল করিস না। একাকী জীবন যেমন মানিয়ে নিতে পারছিলাম, অভ্যেস মতো ভোরে ঘুম থেকে উঠে কিছুক্ষণের মধ্যে ফ্রেশ হয়ে ঘন্টাখানেক মর্নিং ওয়াকের পরে পাশের বাজার থেকে কিছু আমিষ নিরামিষ দ্রব্য ক্রয় করে বাড়ি ফিরতে এই সুমতির হাতের লিকার চা পৌঁছে যায় ডাইনিং টেবিলে। চায়ের সাথে দৈনিক সংবাদপত্রতে চোখ বোলাতে বোলাতে জলখাবারের সময় উপস্থিত। এমন ভাবে দিনগুলো চলে যাচ্ছিল কোনো রকমে। পারমিতা বাড়িতে ভাড়াটে হয়ে আসার পরে ওর মুখ থেকে শুনে যাওয়া ঘটনাগুলো তেমন ভাবেই উপস্থাপনা করলাম। আমি পারমিতা একটা সরকারি হাসপাতালে নার্স রূপে নিয়োগ হয়েছিলাম কয়েক বছর পূর্বে। দেখতে শুনতে আহামরি সুন্দরী না হলেও একটা মার্জিত চেহারার সাথে মাঝারি ধরনের শারীরিক গঠন থাকার সাথে সকলের চোখে পড়ার মতো তো ছিলামই। তার উপরে মিষ্টি আওয়াজে সামনের মানুষ অথবা রোগীকে নিজের দিকে আকর্ষণ করতে পুরোপুরি সক্ষম যে ছিলাম, এতে আমার নিজের উপরে কোনো সন্দেহ ছিল না। শহরতলিতে বাড়ি হওয়ার কারণে সংসারে একটি করুণ ঘটনার কারণে খুব অল্প বয়সেই সংঘর্ষ করতে হয়েছিল। নিজের উচ্চশিক্ষার জন্য মনের অদম্য ইচ্ছাতে সংঘর্ষ করে যেতে পেরেছিলাম, তবে পাশে ছিলেন অনেকেই। মাধ্যমিক দেওয়ার পর থেকেই শহরে এসে থাকতে শুরু করেছিলাম স্নাতক সম্পূর্ণ হওয়া পর্যন্ত। কলকাতার মতো শহরে এসে উচ্চ বিদ্যালয় থেকে শিক্ষা প্রাপ্ত করার পরে নার্সিং ট্রেনিং সমাপ্ত হতেই চাকরির জন্য আবেদন করতে করতে একদিন হাতে অ্যাপয়েন্টমেন্ট লেটার পেয়ে আনন্দে আত্মহারা হয়ে উঠেছিলাম। কিন্তু আমার প্রচন্ড খুশি ভাগ করে নেওয়ার মতো কেবলমাত্র আমার ছোট ভাই ছাড়া আর কেউ ছিল না। অতীতের কিছু অপ্রিয় ঘটনা এখনো মনের মধ্যে একটা দগ্ধ ক্ষতস্থান হয়ে রয়ে গেছে। আমাদের ছোট্ট সংসারে হঠাৎ করে একদিন কালের ঘন অন্ধকারে ছায়াতে ঢেকে যায়। তখন আমার কতই বা বয়স, 12 কি 13। সেদিন জানতে পারলাম বাবা মায়ের ভিতরে অশান্তির সূত্রপাত। মাকে বলতে শুনেছি, আমার মধ্যে কিসের অভাব রয়েছে একটু বলতে পারো? সংসারে দিবারাত্রি কাজ করে তোমার মন জয় করতে পারলাম না, কিসের জন্য এই হতছাড়া বদ মহিলার কাছে গিয়ে পড়ে থাকছো? আরো অনেক কিছু বলে যাচ্ছিল। পাশের ঘর থেকে স্তব্ধ হয়ে শুনে গেছিলাম আর ভাবছিলাম, এমন যখন পরিস্থিতি তখন পরবর্তীতে কি হতে চলেছে আমাদের সংসারে। যতদিন গেছে বাবা মায়ের অশান্তি চরমে উঠেছে। মা বেশি অশান্তি করলে বাবা গায়ে হাত তুলতো, পিছিয়ে যেত না। মাঝে মধ্যে বাবা রেগে বাড়ি থেকে বেরিয়ে যেত, ফিরতো পরের দিন সকালে। সারা রাত কোথায় কাটিয়ে আসতো সম্পূর্ণটা না বুঝলেও কিছুটা আন্দাজ করতে পেরেছিলাম সেই বয়সেই। এমন অশান্তি যখন চরমে উঠেছিল কোনো কারণে, বাবার পরকীয়ার সম্পর্ক একদিন আমাদের সুখের সংসারটাকে ভেঙে টুকরো টুকরো করে দেয়। আমি যখন মাধ্যমিকে, তখন একদিন আমাদের সংসারের উপরে বিনা মেঘে বজ্রপাত হয়। সেদিন স্কুল থেকে বাড়ি ফিরতে ফিরতে সন্ধ্যা পেরিয়ে গেছিল। গ্রামের ভিতরে প্রবেশ করতেই মনটা হঠাৎ ছ্যাদ করে উঠেছিল। মুহূর্তে অশান্ত হয়ে উঠেছিল সমস্ত অস্তিত্ব, জানি না কি এমন কারণে। দ্রুত গতিতে বাড়ির দিকে যেতে যেতে লক্ষ্য করেছি গ্রামের শুরুতেই পাঁচু কাকুর চায়ের দোকানে ঝাঁপ ফেলা। আরো আশ্চর্য হয়েছি, এই সময় পাঁচু কাকুর চায়ের দোকান পুরো জমজমাট থাকে। তাই সেই কথা ভাবতে ভাবতে চারপাশটা দেখতে দেখতে মনে হলো গ্রামের পরিবেশটা কেমন যেন শূন্যতার মোড়কে ডুবে আছে। মনে হচ্ছিল পুরো গ্রামটা জনমানব শূন্য, একজনকেও দেখতে না পেয়ে চলার গতিতে আরো খানিকটা বাড়িয়ে বাড়ির দিকে এগিয়ে যেতেই দূর থেকে বাড়ির সামনে
সামনে গ্রামের মানুষজনের ভিড় দেখে পা দুটো পেছন থেকে কেউ টেনে ধরেছিল। মনের মধ্যে হাজারো প্রশ্ন জেগে উঠলো, কি এমন হলো বাড়িতে? সকালে স্কুলে যাওয়ার সময় তো সবকিছু ঠিকঠাক ছিল। প্রতিদিনের মতো স্কুলে যাওয়ার জন্য নিজেকে তৈরি করার সময় পিছনে পিছনে মা ভাতের থালা হাতে ঘরে এসেই বলে, তুই একটু সময় হাতে নিয়ে তৈরি হতে পারিস না? রোজ রোজ দৌড়ে দৌড়ে খেয়ে যাস, এতে শরীর খারাপ করবে তো। মুচকি হেসে বলেছি, তুমি তো আছো, তোমার হাতের থেকে খাওয়াটা যে অনেক তৃপ্তি সেটা তো তুমি বুঝবে না? যেটুকু তোমার হাত থেকে পেটে যায় সেটুকুতেই আমার শান্তি। বিরক্ত হয়ে মা বলেছিল, যখন আমি থাকবো না তখন দেখবি তোদের অবস্থা দেখে শিয়াল কুকুর কাঁদবে। কে জানতো সেদিন মা কিসের ইশারা করেছিল। লক্ষ্য করেছিলাম কথাটা বলতে বলতে মায়ের চোখের কোণে অশ্রুতে ভরে গেছিল, কিন্তু নজর এড়িয়ে শাড়ির আঁচল দিয়ে অশ্রুগুলো মুছে ঘর থেকে বেরিয়ে যেতে যেতে বলে ওঠে, আমার এখনো সংসারের অনেক কাজ বাকি, তাড়াতাড়ি খেয়ে নে, সবটা খাবে কিন্তু একটুও যেন ছেড়ে যাস না। স্কুলের ড্রেস ঠিক করতে করতে চামচের সাহায্যে দুগাল খেয়ে বলে উঠেছি, তুমি কোথায় যাবে আমাদের ছেড়ে? আমরা ছাড়লে তো। ততক্ষণে ভাই অমিতের আওয়াজ শুনতে পাইনি। দি তাড়াতাড়ি কর, আর কত সময় লাগবে তোর? পিঠের ব্যাগটা ঝোলাতে ঝোলাতে ঠাকুর প্রণাম করে মায়ের উদ্দেশ্যে বলে উঠেছি, মা গো এলাম। বলে ভাইয়ের উদ্দেশ্যে বলেছি, এই তো এসে গেছি, চলো এবার যাওয়া যাক। ততক্ষণে পিছন থেকে মায়ের দুগ্গা দুগ্গা বলার আওয়াজটা দুজনেরই কানে গেছিল। কিছুটা পথ যাওয়ার পরে ভাইয়ের স্কুল আলাদা হয়ে যায়। আমি আমার স্কুলের উদ্দেশ্যে রওনা দিই। স্কুলের শেষে আরো দুজন সহপাঠিনীর সাথে অঙ্কের মাস্টার মশাইয়ের কোচিং সেন্টারে গিয়েছি। 2 ঘন্টা কোচিং সেন্টারে থাকার পরে যখন বেরিয়েছি তখন সূর্য অস্তাচলের পথে গমন করেছে। পায়ে পায়ে বাড়ির সামনের ভিড়ের মধ্যে উকি দিয়ে দেখার চেষ্টা করতে নজরে পড়ে বেশ কয়েকজন পুলিশের লোক বাড়ির সামনে পাহারায়। বারান্দায় এক কোণে মাথায় হাত রেখে বাবা বসে আছে। দেখে আর সামলাতে না পেরে সামনের মানুষগুলোকে সরাতে সরাতে দোরগোড়ায় এসেই বাবার দিকে তাকে চিৎকার করে বলেছি, কি হয়েছে বাবা, বাড়িতে পুলিশ কেন? ততক্ষণে চোখ মুছতে মুছতে কাকিমা কান্না জড়িত কণ্ঠে বলে, ওরে অভাগী, তোর মা যে গলায় ফাঁস দিয়েছে রে। কেবলমাত্র 2টি শব্দ, আর সেটা শুনেই আমার সামনে পৃথিবী অন্ধকারে ছেয়ে গেছিল। হতবাক হয়ে কাকিমার হাত দুটি ধরে কাঁপতে কাঁপতে গলা থেকে বেরিয়ে এসেছে, কি যা তা বলছো কাকিমা তুমি? এরপরে আর অপেক্ষা করতে পারিনি। দৌড়ে ঘরের ভিতরে যেতেই মহিলা পুলিশ পথ আটকে বলেছে, এই মুহূর্তে ওই ঘরে যেতে পারবে না, ঝুলন্ত বডি নামানোর কাজ চলছে। কিন্তু আমার কাছে সেসব শোনার সময় ছিল না। মহিলা পুলিশ আধিকারিক পাশ কাটিয়ে এক প্রকার দৌড়ে গিয়ে দাঁড়িয়েছি দরজার সামনে। আর তখনই চোখের সামনে দেখতে পেয়েছি মায়ের ঘাড় দেখানো শরীরটার দিকে। ইস কি বিভৎস! জিভ খানিকটা বেরিয়ে এসেছে, সাথে 2 চোখের মণিগুলো ঠিকরে বেরিয়ে আসাতে সুন্দর মুখটা বিভৎস হয়ে ওঠা দৃশ্য চোখের সামনে ভেসে উঠতেই মাথা ঘুরিয়ে যায় মুহূর্তে। ততক্ষণে সে মহিলা পুলিশটি সামলে নিয়ে কঠোর আওয়াজে বলে ওঠে, বারণ করা সত্ত্বেও শুনলে না তো? আমি জানতাম এমন দৃশ্য চোখের সামনে দেখে সহ্য করতে পারবে না। ততক্ষণে আমার সম্পূর্ণ অস্তিত্ব অবচেতনের দিকে যেতে শুরু করেছিল। বুঝতে পারছিলাম খানিকটা, তারপর আর কিছু মনে নেই। সেই মুহূর্তে চেতনা হারিয়েছিলাম। খানিকক্ষণ পরে পুনরায় চেতনা ফিরে আসাতে নিজেকে ফিরে পেতেই চোখের সামনে ভাইয়ের অশ্রু সজল চোখ দুটো দেখে চমকে উঠে বলেছি, মা কোথায় রে ভাই? উত্তরের অপেক্ষা না করে দৌড়ে ঘরের থেকে বেরিয়ে নজরে পড়ে স্ট্রেচারে করে সাদা চাদরে মুড়িয়ে তোলা হচ্ছে মায়ের মৃত শরীরটাকে পুলিশের গাড়িতে। দৌড়ে গেছিলাম, পিছনে ভাইও ছিল, কিন্তু আমাদেরকে মাঝপথে থামিয়ে দিয়ে একজন পুলিশ কর্তা বলে ওঠে, ওদিকে যেও না। সেই মুহূর্তে পিছন থেকে কাকিমা দুহাতে জড়িয়ে ধরে বলে উঠেছে, যাসনে অনু, তোর মা প্রচন্ড অভিমানী পৃথিবী ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। তখনও ভাবতে পারছি না মা আমাদের ছেড়ে চলে গেছে না ফেরার দেশে, কিন্তু এটুকু বুঝেছি মা নেই। তাই কাকিমাকে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে ফুপিয়ে ফুপিয়ে বলেছি, মায়ের অভিমান যন্ত্রণাগুলো নজরআন্দাজ করে গেছি আমরা, অনেক কিছু জেনেও। বাকিটা বলতে গিয়ে গলার স্বর রুদ্ধ হয়ে ওঠে। পরের দিন পুলিশের গাড়িতে করে মায়ের পোস্টমর্টেম শরীরটা দিয়ে গেছিল বাড়িতে। কাকা কাকিমার সাথে কয়েকজন গ্রামবাসী মিলে গ্রামের শ্মশানে নিয়ে যাওয়ার পথে আমাদের ভাই বোনের বুক ফাটা চিৎকারে আশেপাশের সবাই সান্ত্বনা দেওয়ার চেষ্টা করলেও আমরা দুজনে থামতে পারিনি। শ্মশানে ভাই মুখাগ্নি করেছে মায়ের, কিন্তু সব থেকে বড় আশ্চর্যের বিষয়, বাবাকে ত্রিসীমানায় দেখা যায়নি। সবকিছু শেষ হয়ে যাওয়ার পরে বাড়িতে ফিরে বুকের ভেতর আগলে নিয়েছিল কাকা কাকিমা।
বাবাকে পরের দিন দেখা গেছিল আকণ্ঠ মদে চুর হয়ে বাড়ি ফিরতে। এসেই আমাদের উপরে অযথা হম্বিতম্বি শুরু করে ফুঁসে উঠেছি দুজনে। বাবার সামনে গিয়ে চিৎকার করে বলেছি, তুমি হত্যা করেছো মাকে, তোমার জন্য মায়ের আজ এই দশা হয়েছে। কোথায় ছিলে কাল যখন মায়ের মৃত শরীর পুলিশ দিয়ে গেছিল? মায়ের মৃত শরীরের অন্তিম সংস্কার করার দায়িত্ব তো তোমারও ছিল। রাগে অন্ধ হয়ে অনেক কিছু সমানে বলে গেছিলাম, সবগুলো মনে নেই কি বলেছিলাম। কিন্তু সেই মুহূর্তে কাকা এসে আমাদের দুজনকে বুকের মাঝে জড়িয়ে ধরে বাড়ি থেকে নিয়ে যেতে যেতে বাবার উদ্দেশ্যে বলেছিল, দিলে তো সংসারটাকে ধ্বংস করে। তুমি মানুষ নও, সাক্ষাৎ পশু একজন। কালকে কোথায় ছিলে সারাদিন? এখন এসেছো মদ্যপান করে সন্তানদের উপর হম্বিতম্বি করতে। আমি নিয়ে গেলাম এদের। আজকের পর থেকে আমাদের দায়িত্ব দুজনের। সেদিনের পরে ওই বাড়ির দরজা আর কোনো দিন মারাইনি। মায়ের অকালে মৃত্যুতে গ্রামের মন্দিরে একটা ছোট্ট অনুষ্ঠান করেছিল গ্রামবাসী সকলে মিলে। ভাইকে উৎসর্গ করার দায়িত্ব দিয়েছিল গ্রামের মোড়ল। সেখানেও বাবার অস্তিত্ব ছিল না। পরে জেনেছিলাম পাশের গ্রামের এক বিধবা মহিলার বাড়িতে গিয়ে পড়ে থাকতো। কাকা কাকিমার আশ্রয়ে দিন চলে যাচ্ছিল কোনো রকমে। মায়ের মৃত্যুর মাস পূর্ণ না হতেই একদিন দেখলাম বাবা এক মহিলাকে নিয়ে বাড়িতে প্রবেশ করেছে। কাকার বাড়ির আড়াল থেকে লক্ষ্য করেছি মাঝবয়সী এক মোটা সোটা চেহারার মহিলার মাথা সিঁথিতে সিঁদুর ভর্তি, দুজনের গলায় রজনীগন্ধা ফুলের মালা। মহিলার মাথায় বউয়ের টোপর দেখে বুঝতে অসুবিধা হচ্ছিল না বাবা ওই মহিলাকে বিয়ে করে এনেছে। আশেপাশে তখন গ্রামের প্রচুর পুরুষ এবং মহিলারা দূর থেকে মজা নিচ্ছিল। দুজনকে দেখে কেউ কেউ আবার ফোড়ন কেটে বলছিল, দেখ দেখ বিশুদা নতুন বউ নিয়ে এসেছে। কয়েকজন মহিলাকে বলতে শুনেছি, মুখে এতটুকু লজ্জা নেই, বউটা মরার মাস যেতে না যেতেই আর একটাকে বউ বানিয়ে নিয়ে এসেছে। একজন বৃদ্ধ মহিলা আমাদের পরিচিত সবার থেকে কটু কথা বলে ওঠে। বলি, হ্যাঁ রে বিশু, তোর ছেলে মেয়ে দুটোর কি হবে? বউটা মরে তার চিতার আগুনই নিবলো না, তার আগে আবার বিয়ে করে নিয়ে এলি? তোর যৌবনের জ্বালা এত বেশি? এর বেশি কিছু শুনতে পারিনি সেদিন। দু চোখে অশ্রু ঝরেছিল অবিরাম। দৌড়ে এসে বিছানায় উপুর হয়ে শুয়ে কাঁদতে কাঁদতে মায়ের উদ্দেশ্যে বলেছি, মাগো তুমি একা কেন গেলে? আমাদের দুজনকেও নিয়ে যেতে পারতে। বাবা যা করছে সে দৃশ্য দেখে সামলাতে পারছি না। কাকার বাড়িতে বেশি দিন থাকতে পারতাম না, কারণ পাশেই বাবা নতুন বউ নিয়ে সংসার করতে শুরু করাতে ঘৃণায় সমস্ত অস্তিত্বটাই সামলানো দায় হয়ে উঠেছিল। উচ্চ মাধ্যমিক পরীক্ষার দেওয়ার পরে একদিন ঠিক করলাম কলকাতা গিয়ে সেখানে কাজ করে বাকি পড়াশোনাটা চালাবো। ভাইয়ের জন্য ব্যবস্থা করলাম ওদের হস্টেলে গিয়ে একদিন সমস্ত কিছু ব্যবস্থা করে এলাম। কাকা কাকিমাকে বললাম, কিছুদিনের জন্য আমাদের আর্থিক সাহায্য দিও, পরে তোমাদের কড়াই গন্ডায় মিটিয়ে দেব। আমাদের গ্রামের দুটি মেয়ে কলকাতার একটি হস্টেলে থেকে কাজ করতো, তাদের সাথে যোগাযোগ করে সমস্ত কিছু ঠিক করে নিয়েছিলাম। হস্টেলে থেকে পার্ট টাইম জব জুটে গেছিল, তার সাথে পড়াশোনাটাও চালিয়ে গেছিলাম। এমন করে কয়েক বছরে স্নাতক হওয়ার পরে একটা সরকারি হাসপাতালে নার্সিং ট্রেনিং এর সুবিধা পেয়ে যাই। বর্তমানে 4 বছর ধরে সরকারি হাসপাতালের নার্সের ডিউটি করে চলার সাথে ভাইকে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতিতে সহায়তা করে চলেছি। যদিও ভাই অমিত নিজেও পার্ট টাইম জব করে নিজের খরচ চালিয়ে যাচ্ছে। ভবিষ্যতে চিন্তা করি না, কারণ সবেমাত্র নিজের পায়ে দাঁড়াতে পেরে ভাইকে নিজের পায়ে দাঁড়া করানো পর্যন্ত আমার সংঘর্ষ চলতে থাকবে। হ্যাঁ, ইচ্ছা রয়েছে কোনোদিন নিজের টাকা জমিয়ে একটা ফ্ল্যাট নিতে পারি, তাহলে কিছু চিন্তা ভাবনা করে দেখব। এখন যেমন আছি তেমনি থাকবো। পারমিতাকে প্রশ্ন করা হয়েছিল বাড়িতে তাহলে আর যাওয়া হচ্ছে না? উত্তরে বলেছে না, প্রশ্নই ওঠে না। এখন মাঝে মাঝে কাকা কাকিমার বাড়িতে যাই ছুটিগুলো পেলেই, না হলে বান্ধবীদের সাথে ছোটখাটো ভ্রমণে বেরিয়ে যাই, এমন ভাবেই চলছে। ভবিষ্যতে বিয়ে করে সংসারী হওয়ার ইচ্ছা আছে? উত্তরে এখনো সে বিষয়ে কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, তবে করব না এটাও এই মুহূর্তে জানতে পারছি না। প্রতিটা মানুষের জীবনে অথবা সংসারে পরিক্রমা কোনোদিন সম্পূর্ণ হতে পারে না। এই ধারা অব্যাহত থাকবে যতদিন পৃথিবীর মানব সভ্যতা চলতে থাকবে। গল্পের সারাংশ এবং সারমর্ম, সংসারে থেকে নানা রকমের সমস্যার সম্মুখীন হতে হয়, সেগুলোকে সঠিক নির্ণয় এবং সিদ্ধান্তের দ্বারাই বিবেচনা করে পদক্ষেপ নেওয়া উচিত। যেমন আজকাল অনুপরিবারের সংখ্যা দ্রুত গতিতে বেড়ে চলেছে, সেখানে একটি কিংবা দুটি সন্তানের অধিক কোনো পরিবারই নিতে চায় না। অর্থনীতির অবস্থা এতটাই শোচনীয়, সন্তানকে সঠিকভাবে মানুষ করতে হলে প্রচুর পরিমাণে অর্থ প্রয়োজন। সেক্ষেত্রে নিজেদের আয়েশ আরামের সাথে লাগাম টানতে হয়, কেননা সন্তানের ভবিষ্যৎ প্রথম, তারপরে নিজেদের ভালো থাকা। খুব ছোট থেকে সন্তানকে তিল তিল করে বড় করার ফলে সেই মা বাবার মনে অনেক আশা আকাঙ্ক্ষার জন্ম নেয়। পরবর্তীকালে সেই সন্তানের থেকে নিজেদের ভবিষ্যতের আকাঙ্ক্ষাগুলো কোনরূপ নষ্ট হয়ে গেলে নিজেদের সামলানো কঠিন হয়ে ওঠে। তাই সন্তানকে সঠিকভাবে মানুষ করে নিজের পায়ে দাঁড়ানোর চেষ্টা করে যাওয়া প্রকৃত পিতামাতার কর্তব্য। যদি সেই পিতামাতা
পিতামাতা সন্তানের থেকে কিছু পাওয়ার আশা রাখে, তখনই নিজের পরিবারে ধস নামতে শুরু করে। এত বড় গল্পের মাধ্যমে দুটি উদাহরণস্বরূপ রাখা হয়েছে, যার মাধ্যমে পিতামাতার কর্তব্যের সাথে সন্তানের কর্তব্যগুলোকে আঙুল দিয়ে দেখানোর চেষ্টা করা হয়েছে। সমাজের নিকটে এটাই বার্তা দেওয়ার চেষ্টা করা হয়েছে। গল্পের সমাপ্তির পর নিজেদের অমূল্য যুক্তি কমেন্টের মাধ্যমে তুলে ধরবেন। গল্পটি কেমন লাগলো সেটাও জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।